নমস্কার, দ্য ওয়ালে আপনাদের স্বাগত। আজকের বিষয় আগামীকাল 7 মার্চ এই ঐতিহাসিক দিনটি কি বিএনপি সরকার, তারেক রহমানের সরকার মর্যাদার সঙ্গে পালন করবে? এই বিষয়ে আজকে খানিকটা আলোকপাত করতে চাই। তো এই বিষয়ে বিস্তারিত বলার আগে আমি প্রথমে একজন বিখ্যাত ব্যক্তির লেখা থেকে কয়েকটি লাইন আপনাদের সামনে প্রথমে পেশ করতে চাই। তিনি লিখেছিলেন 7 মার্চ রেসকোর্স ময়দানে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ঘোষণা আমাদের কাছে গ্রিন সিগন্যাল মনে হলো। আমরা আমাদের পরিকল্পনাকে চূড়ান্ত রূপ দিলাম। তিনি আরো লিখেছিলেন 1971 সালের ফেব্রুয়ারির শেষে রাজনৈতিক পরিস্থিতি বিস্ফোরণোন্মুখ হয়ে উঠলে পাকিস্তানি সেনাবাহিনীতে থাকা বাঙালি কর্মকর্তারাও তার আঁচ পেতে থাকে, ভেতরে ভেতরে আলোচনা চলতে থাকে। এই যে লেখাটি, যে কটি লাইন আমি আপনাদের পড়ে শোনালাম, এই লেখার শিরোনাম ছিল একটি জাতির জন্ম। একটি জাতির জন্ম শিরোনামে প্রকাশিত এই লেখাটির লেখকের নাম জিয়াউর রহমান, যিনি বাংলাদেশের সাবেক প্রেসিডেন্ট এবং মুক্তিযুদ্ধের একটি সেক্টরের কমান্ডার বীর উত্তম এবং বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি বা চেয়ারম্যান জিয়াউর রহমান। তিনি বিচিত্রা পত্রিকাতে তার এই লেখাটি পুনঃপ্রকাশিত হয়েছিল 1971 সালে। তার আগে গণবাংলায় এবং দৈনিক বাংলা, এই দুটি পত্রিকাতেও এই লেখাটি প্রকাশিত হয়েছিল। আরো দুজন সেক্টর কমান্ডার, তৎকালীন সময়কার আরো দুজন সেক্টর কমান্ডার খালেদ মোশাররফ এবং কে এম সৈফুল্লাহ, তারা দুজনেও কেউ বেঁচে নেই। তাদেরও লেখা, অর্থাৎ মুক্তিযুদ্ধের দিনগুলি নিয়ে তারা তাদের অভিজ্ঞতা, তাদের আবেগ, এই সমস্ত কিছু তাদের লেখার লিপিবদ্ধ করেছিলেন। যে লেখাগুলো সেই সময় বাংলাদেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়েছিল এবং জিয়াউর রহমানের বক্তব্যটি আজ অনেক বেশি প্রাসঙ্গিক হয়ে উঠেছে। যে এই যে 7ই মার্চ, এই 7ই মার্চকে তার পুত্রের সরকার অর্থাৎ তারেক রহমানের সরকার তারা কিভাবে দেখবে, এইটা বাংলাদেশে একটা চাপা আলোচনা আছে। বলাই বাহুল্য, মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি এবং অবশ্যই রাজনৈতিক শক্তি হিসাবে আওয়ামী লীগ, তারা চান যে এই দিনটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে সরকারও উদযাপন করুক। কিন্তু সরকার কি করবে সেটা এখনো স্পষ্ট নয়। তারেক রহমানের সরকারের তরফে অন্তত আজকে যে যখন ভিডিও হচ্ছে তখন অন্তত কোনো ঘোষণা নেই যে সরকার এই দিনটিকে কিভাবে উদযাপন করবে। অন্তর্বর্তী সরকার অর্থাৎ মোহাম্মদ ইউনূসের সরকার এই দিনটিকে, যে জাতীয় ছুটি ছিল সেটা তারা বাতিল করেছিল। এই দিনে তারা কোনো সরকারি কার্যক্রম, কোনো সরকারি অনুষ্ঠান, সরকারিভাবে দিনটিকে উদযাপন করা, এরকম কোনো কিছুর মধ্যেই ইউনূস সরকার যায়নি, বরং তারা চরম অমর্যাদাই করেছে দিনটিকে। 7ই মার্চ কেন বাংলাদেশে বিখ্যাত তারিখ? 1971-এর 7ই মার্চ সব বাংলাদেশিরা জানেন। শুধু তাই নয়, মানে বিশ্বের যেখানেই বাঙালিরা আছে তারা প্রায় অনেকেই জানেন যে এটি বাঙালি জাতির সঙ্গে এই দিনটির একটা ওতপ্রোত সম্পর্ক আছে। তার কারণ বাংলাদেশের মুক্তিযুদ্ধে, বিশেষ করে বাংলাদেশের মুক্তিযুদ্ধে শেখ মুজিবুর রহমান 1971-এর 7ই মার্চ ঢাকার ময়দান থেকে যে ডাক দিয়েছিলেন, স্বাধীনতার ডাক, বলেছিলেন যে এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম। এই যে তার ঐতিহাসিক ডাক, এবং যে ডাকে হাজার হাজার বাঙালি যুদ্ধে সামিল হয়েছিল, এবং এটাই ছিল কার্যত যুদ্ধ ঘোষণার একেবারে প্রারম্ভিক পর্যায়ে। এই যে ঐতিহাসিক দিন, এই ঐতিহাসিক দিনটি আজকের বাংলাদেশে অনেক বেশি প্রাসঙ্গিক, এবং যারা সরকারি ক্ষমতায় আছে অর্থাৎ সরকারের শাসনভার যাদের হাতে আছে, তারা এই দিনটিকে কিভাবে দেখবে, এটাও কিন্তু এই মুহূর্তে অত্যন্ত প্রাসঙ্গিক একটি বিষয়। বিএনপি রাজনৈতিকভাবে কোনোদিনই 7ই মার্চকে গুরুত্ব দেয়নি, তারা বঙ্গবন্ধুকেই সেভাবে স্বীকার করে না। ব্যক্তিগতভাবে বিএনপির অনেক নেতাই বঙ্গবন্ধুর অবদানকে স্বীকার করে, কিন্তু দলগতভাবে বিএনপির তরফে শেখ মুজিবুর রহমানকে যে মর্যাদা দেওয়া, সেই মর্যাদা তারা দেয় না।
কথাও ঠিক যে জিয়াউর রহমানকেও আওয়ামী লীগ মান্যতা দেয় না, এক প্রকার তারাও জিয়াউর রহমানকে প্রাপ্য সম্মান দেয় না। জিয়াউর রহমানের স্বাধীনতা যুদ্ধে যে অনন্য অবদান, সেই অবদানকে তারা স্বীকার করে না। অর্থাৎ বাংলাদেশের মানে রাষ্ট্রীয় জীবনে এই দুর্ভাগ্যজনক বিষয়গুলি আছে যে দুটি রাজনৈতিক দল দেশের দুই মহান যোদ্ধাকে তারা সম্মান প্রদর্শনের ক্ষেত্রে তাদের মধ্যে বিভাজন আছে। এখন 7ই মার্চের প্রসঙ্গটা অনেক বেশি গুরুত্বপূর্ণ এই জন্যে যে স্বয়ং জিয়াউর রহমান তিনি মনে করতেন যে বঙ্গবন্ধুর ওই যে ডাক, অর্থাৎ এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম, এই যে ডাক, এই ডাক আসলে বাংলাদেশ রাষ্ট্রের জন্মের সূচনা করেছিল। এবং জিয়াউর রহমান সামরিক অফিসার, তিনি বলছেন যে আমরা বুঝে গেলাম যে এটা আসলে গ্রিন সিগন্যাল যে এবার যুদ্ধে নামতে হবে, ফলে আমরা প্রস্তুতিও শুরু করে দিলাম সেইভাবে। ফলে এই দিনটার যে বিশেষ গুরুত্ব আছে, বিশেষ মর্যাদা আছে, ঐতিহাসিক গুরুত্ব আছে, এ নিয়ে কারোর মধ্যেই কোনো দ্বিমত থাকার কথা নয়। এবছর দিনটি বিএনপিকে নিয়ে এত আলোচনার একটা বড় কারণ যে সদ্য যে জাতীয় সংসদ নির্বাচনটি সম্পন্ন হলো, সেই নির্বাচনে আওয়ামী লীগ ময়দানে ছিল না, তাদেরকে নির্বাচনে অংশ নিতে দেওয়া হয়নি। দেখবার মতো বিষয় ছিল। আমি বাংলাদেশে এই নির্বাচন কভার করতে গিয়েছিলাম এবং তার অনেক আগে থেকে বাংলাদেশের নির্বাচনের যে প্রচার চলছিল সেই সব কিছুর দিকেই তীক্ষ্ণ নজর আমার ছিল। আমি কেন, সকলেই এটা বুঝতে পেরেছিলেন যে বিএনপি এবার তারা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি হিসেবে তারা ময়দানে অনেক বেশি সক্রিয় থাকবে এবং শেষ পর্যন্ত সেটাই দেখা গিয়েছে। তারেক রহমান কার্যত সেভ 71 কল দিয়েছেন। তিনি বলেছেন যে মুক্তিযুদ্ধকে অস্বীকার করে কোনো কিছু হবে না, মুক্তিযুদ্ধ আগে এবং এর গুরুত্বকে কখনোই খাটো করা যাবে না। এখন এই কথাগুলি তারেক রহমানকেও বলতে হয়েছে। কেন? এইটা খুব প্রাসঙ্গিক বিষয় যে কেন স্বাধীনতার 55তম বছরে এসে তাকে এই কথা বলতে হচ্ছে। তার একটা বড় কারণ হচ্ছে যে এই যে মধ্যবর্তী অন্তর্বর্তী সরকার 18 মাসের, তাদের সামগ্রিক কাজকর্মকে যদি দেখা যায় তাহলে দেখা যায় যে তারা রাষ্ট্রের জন্মটাকেই অস্বীকার করেছে। অর্থাৎ বাংলাদেশ বলে একটি রাষ্ট্রের যে জন্ম হয়েছিল 1971-এর 26শে মার্চ, এই বিষয়টিকেই তারা কার্যত অস্বীকার করে পাশ কাটিয়ে তারা চলার চেষ্টা করেছে এবং মুক্তিযুদ্ধকে পদে পদে তারা পদদলিত করেছে, মুক্তিযুদ্ধের চেতনা ইতিহাসকে তারা অস্বীকার করেছে, জয় বাংলা স্লোগানকে তারা নস্যাৎ করেছে, তারা বঙ্গবন্ধুকে জাতির পিতা মানে না এই মর্মে তারা আদালতে হলফনামা দিয়েছে। এখন এই যে বিষয়গুলি ঘটেছে, এগুলি একটা দুর্ভাগ্যজনক পর্ব। একটি অনির্বাচিত ক্ষণস্থায়ী সরকার তারা এইগুলি করেছে, কিন্তু বিএনপি অনির্বাচিত সরকার নয়, বিএনপি নির্দলীয় সরকার নয় বা অদলীয় সরকার নয়। বিএনপি বাংলাদেশের বৃহত্তম একটি রাজনৈতিক দল এবং যে দল 3বারের সাবেক শাসক দল এবং এই দফায় তারা 4র্থবার বাংলাদেশ শাসন করা বা পরিচালনা করার মানে দায়িত্বভার পেয়েছে। ফলে তারা একটা বিরাট বড় দল। তাদেরকে কিন্তু এই গোটা বিষয়টা নিয়ে যদি বাংলাদেশের সমাজে একটা স্থিতিশীলতাও ফেরাতে হয়, রাজনৈতিক অস্থিরতাকেও দমন করতে হয়, তাহলে কতগুলি গুরুত্বপূর্ণ দিনকে কিন্তু রাষ্ট্রীয় মর্যাদায় স্মরণ করা জরুরি বলে আমার মনে হয়। তার মধ্যে অন্যতম হচ্ছে 7ই মার্চ বঙ্গবন্ধুর এই ঐতিহাসিক ভাষণ, যে ভাষণকে ইউনেস্কো হেরিটেজ মর্যাদা দিয়েছে। তার কারণ এই ভাষণকে তারা পর্যালোচনা করে বুঝেছে যে এই ভাষণ একটা বিপুল কোটি কোটি মানুষকে রাজপথে নামিয়ে দিয়েছিল পাকিস্তানের বিরুদ্ধে লড়াই করে তাদের নিজেদের অধিকার অর্জন করে আনতে। ফলে এই যে ভাষণ, এই ভাষণ আর 5টা ভাষণের থেকে সম্পূর্ণ ভিন্ন চরিত্রের, ভিন্ন মাত্রার, তার গুরুত্ব মর্যাদা অন্য অনেক ভাষণের সঙ্গে কখনোই এক বন্ধনীতে রাখা যাবে না। ফলে এই ভাষণটির যে ঐতিহাসিক দিন 7ই মার্চ, অনেকেই বলেন এবং এটা মনে করার সঙ্গত কারণও আছে যে আসলে 25শে মার্চ মধ্যরাতে বা 26-এর প্রথম প্রহরে যে তার বার্তা দিয়ে স্বাধীনতার ডাক দেওয়া হয়েছিল, সেটা আসলে একটা আনুষ্ঠানিকতা মাত্র। বাংলাদেশের মুক্তি, বাংলাদেশ স্বাধীন, এই বিষয়টির ঘোষণা 7ই মার্চেই হয়েছিল। 7ই মার্চে বঙ্গবন্ধুর গোটা ভাষণটি পর্যালোচনা করলে, ভালো করে মনোযোগ দিয়ে শুনলে বোঝা যায় যে তিনি দুটি বার্তা দিয়েছিলেন। একটি হচ্ছে যে এবার লড়াই করতে হবে, তার জন্য প্রস্তুতি নিন, এবং সেই লড়াইটা হবে গেরিলা যুদ্ধ। ফলে এই যে
শেখ মুজিবুর রহমানের এই যে ভাবনা এবং সেখান থেকে তিনি যেভাবে একটা জাতিকে পথে নামাতে পেরেছিলেন যে আমরা আমাদের স্বাধীন দেশ চাই এবং দেশ স্বাধীন না হওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরে যাব না, আমরা রাজপথে লড়াই করব, এই যে বিষয়টি, এই বিষয়টি কোনো একটি দলের কৃতিত্ব নয়। এটা যারা কোনো দলের কৃতিত্ব বলে মনে করেন তারা তো সত্যি ঐতিহাসিক ভুল তারা করেছেন। সেই ভুলের খেসারত তাদের নিশ্চয়ই দিতে হবে যে শেখ মুজিবুর রহমানকে কোনো দলের সম্পত্তি করাটা চরম অন্যায় এবং ঐতিহাসিক ভুল, এই নিয়েও কোনো সন্দেহ নেই। ফলে আওয়ামী লীগকে এর জন্য যা যা ক্ষতির মুখে পড়তে হবে। কিন্তু অন্য যে দলগুলি আছে, আমি জামায়াতে ইসলামীর কথা বিশেষ করে আলাদা করে বলছি এই জন্য যে তারা এখনো পর্যন্ত মুক্তিযুদ্ধে তাদের যে বিরোধী ভূমিকা ছিল, শুধু বিরোধী ভূমিকা বললে কম বলা হবে, মানবতা বিরোধী অপরাধের সঙ্গে তারা যুক্ত ছিল, এর জন্য তারা এখনো পর্যন্ত কিন্তু কোনো আনুষ্ঠানিক দুঃখ প্রকাশ করেনি। কিন্তু তা সত্ত্বেও তারা এবারের নির্বাচনে অনেক ভালো ফল করেছে এবং বোঝাই যাচ্ছে যে তারা যা মনে করে তাদের মতের অনুসারী মানুষেরা বাংলাদেশে আছে, একটা গণতন্ত্রে তারা থাকবে, তাদের সঙ্গে রাজনৈতিক লড়াই করে তাদের উইন ওভার করতে হবে, তাদেরকে জয় করতে হবে, তাদেরকে মুক্তিযুদ্ধের পক্ষে নিয়ে আসতে হবে। সেটা একটা দীর্ঘ প্রক্রিয়া, দীর্ঘ রাজনৈতিক লড়াই। কিন্তু এই রাজনৈতিক লড়াই কখনোই সফল হবে না যদি না গুরুত্বপূর্ণ দিনগুলি এবং বিশিষ্টদের যে অবদানগুলি, যেগুলি অবশ্যই স্মরণ করা উচিত, সেই স্মরণের কাজটি করা হয়। 7ই মার্চকে ছুটির তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। মুক্তিযুদ্ধের সঙ্গে সংযুক্ত আরো প্রায় 8-9টি ছুটি অন্তর্বর্তী সরকার মোহাম্মদ ইউনূসের সরকার বাতিল করেছে। তার মধ্যে কিছু ছুটি যে অনাবশ্যক ছিল, পরিবার কেন্দ্রিক, পরিবারের অমুকের ভাই তমুকের মা, এই যে বিষয়গুলি ছিল, এগুলোকে অতটা আলোচনার মধ্যে না আনলেও চলে। কিন্তু ওইগুলির সঙ্গে 7ই মার্চকে মেলানো চলে না, 15 আগস্টকে মেলানো চলে না, এগুলি বা 17ই মার্চকেও কিন্তু মেলানো চলে না। কারণ বঙ্গবন্ধুর যে জন্ম, শেখ মুজিবুর রহমানের যে জন্ম 17ই মার্চ, এই দিনটিও তো বাংলাদেশের ইতিহাসের জন্য একটা গুরুত্বপূর্ণ অধ্যায়। ফলে সরকারে যারাই থাকুক না কেন, কতগুলি রাষ্ট্রীয় দিবসকে রাজনীতির ঊর্ধ্বে রাখাটাই বাঞ্ছনীয়। অর্থাৎ রাজনীতির ঊর্ধ্বে রেখে সেই দিনগুলিকে রাষ্ট্রীয় মর্যাদায় পালন করার অর্থ হবে বা সবচেয়ে বড় লাভ হবে যে রাষ্ট্র জুড়ে, রাষ্ট্রীয় জীবনে যে চরম অস্থিরতা বিরাজ করছে, সেই অস্থিরতা অনেকটা কমিয়ে আনা সম্ভব এই গুরুত্বপূর্ণ দিনগুলিকে সরকারিভাবে রাষ্ট্রীয় মর্যাদায় উদযাপন করা গেলে। এখন দেখা যাক 7ই মার্চ তারেক রহমানের সরকার কি করে। নমস্কার, শুভরাত্রি, সকলে ভালো থাকবেন।